ইসরাত পেনকিলার খেয়েছ? জাইন কিচেনের কাজ শেষ করে নিজের রুমের দিকে যেতে নিলে ক্যামেলিয়া ডেকে উঠল। জাইন সোফায় এসে বসল। লিওয়ের মধ্যে কয়েকটা কার্ড নিয়ে হাজির। জাইন একবার ক্যামেলিয়ার দিকে তাকালো আর একবার কার্ডের দিকে তাকালো। ক্যামেলিয়া নিচ থেকে বলল, চলো ট্রুথ আর ডেয়ার খেলি। জাইন না করার পূর্বেই ক্যামেলিয়া বলল, একদম না করার চেষ্টা করবে না, আমরা চারজন মিলে খেলবো, অনেক মজা হবে। জাইন কথা বলতে গেলে ক্যামেলিয়া কথা বলতে দিল না। লিও কিচেন থেকে কাচের বোতল নিয়ে আসলো। প্রথমবার ঘোরানো হলো। ইসরাতের দিকে গিয়ে থামলো। ক্যামেলিয়া হুহু করে চিৎকার করে উঠল, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ইসরায়েলের লাভ কেউ ছিল বা কাউকে তুমি লাভ করো এরকম কেউ আছে? জাইন অধীর আগ্রহে বসে রইল জানার জন্য। ইসরাত নেতিবাচক উত্তর দিতেই ক্যামেলিয়া বোতল ঘুরিয়ে দিল। এবার লিও এর দিকে থামলো। ট্রুথ অর ডেয়ার? লিও ট্রুথ বলল। ক্যামেলিয়া কিছু জিজ্ঞেস করার পূর্বে ইসরাত থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করব, লিও আপনার মোট কতজন গার্লফ্রেন্ড ছিল ক্যামেলিয়া সহ? আর ক্যামেলিয়া কত নাম্বার? আমার মোট 10টা গার্লফ্রেন্ড ছিল আর ক্যামেলিয়া 7 নাম্বার গার্লফ্রেন্ড। ক্যামেলিয়া খ্যাপা বাঘিনীর মতো তাকালো। লিও ক্যামেলিয়ার দিকে তাকিয়ে আর তাকালো না। দেখে মনে হচ্ছে আজ তার ওপর ফ্ল্যাটে গিয়ে ঘূর্ণিঝড় হবে। ইসরাত আবারও বোতল ঘোরানোর জন্য বলল। ক্যামেলিয়া ঘুরালো। এবার জাইনের দিকে গেল। জাইন আগেই বলল ট্রুথ। ক্যামেলিয়া ব্যাঙ্গের মতো লাফ দিয়ে বলল সে খেলবে না। কেউ কেন ডিয়ার নিচ্ছে না? জাইনকে ডিয়ার নিতে হবে। অগত্যা জাইন ডিয়ার নিল। ক্যামেলিয়া একটা কাচের বক্স জাইনের দিকে এগিয়ে দিল। জাইন চুপচাপ একটা কাগজ হাতে তুলে নিল। ক্যামেলিয়া নিজের কাছে নিল কাগজের ছোট্ট টুকরোটা। ঝটপট কাগজটা খুলে পড়ল। পড়ে হেয়ে করে হাসল। ক্যামেলিয়া জোরে জোরে পড়ে শোনাতে লাগলো। কিস ইওর রুমমেট। জাইন চোখ বড় বড় করে তাকালো। ইসরাত বসা থেকে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু ক্যামেলিয়া উঠতে দিল না। নিজের সাথে ইসরাতকে ধরে বসিয়ে রাখলো। এটা করা সম্ভব নয়, অন্য কিছু টিয়ার দাও। ডেয়ার যা আসছে তাই করতে হবে, বদলানো যাবে না। তাড়াতাড়ি কিস করো, আরো তো খেলতে হবে। জাইন ইসরাতের দিকে অসহায় চোখে চাইলো। ইসরাত প্রতিবাদ করতে চাইলো। ক্যামেলিয়া বলল, এটা সে নিয়েছে, আমি দিয়ে দিইনি। ঝটপট এবার চুমু খাও ইসরায়েলের রুমমেট। চুমু খেয়ে ডেয়ার পূরণ করো, নইলে তোমাকে শাস্তি দেওয়া হবে। শাস্তি হিসাবে আমি তোমাকে চুমু খাবো। রেডি হও তার জন্য মিস্টার রুমমেট। জাইন ইসরাতের দিকে তাকালো। ইসরাত মাথা নাড়িয়ে না করলো। জাইন শুনলো না। এই মেয়েকে চুমু খাওয়ার থেকে ইসরাতকে চুমু খাওয়া ঢের ভালো। মেয়েটা ওর স্ত্রী। একটা চুমু খেলে কিছু হবে না। জাইন ইসরাতের ঘাড়ের পেছন দিয়ে এক হাত নিয়ে ইসরাতের মাথা চেপে সামনের দিকে নিয়ে আসলো। আলগোছে কপালে চুমু খেলো। ক্যামেলিয়া লাফ দিয়ে উঠলো। চিৎকার করে বলল, এ যা হবে না। তুমি ওর লিপে কিস করলে না কেন? তুমি চিটিং করেছো। এখানে লেখা ছিল না কোথায় চুমু খেতে হবে? ক্যামেলিয়া লিওয়ের দিকে ক্ষুব্ধ চোখে তাকালো। পারলে এক্ষুনি ভেজে খেয়ে ফেলবে। কেন লিখে দিল না লিপ কিস করতে হবে? অফিসে দোতলায় আরশের পেছন পেছন নুসরাত আর ইরহাম আসলো। দরজা ঠেলে আরশ ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। আরশ আর ইরহাম সামনের দিকে হেঁটে গেল, কিন্তু নুসরাত দরজার সামনে দাঁড়িয়ে রইল। এ বাবা, এভাবে চলে যাচ্ছে কেন? তাদের পরিচয় করাবে না সবার সাথে? পরিচয় না করালে কি হবে? সে নিজে পরিচিত হয়ে নিবে। তাই আলম সাহেবকে বলে একটা মাইক আনিয়ে নিল। চিৎকার করে সবার দৃষ্টি নিজের দিকে নিয়ে নিল। হ্যালো গাইস, অ্যাটেনশন প্লিজ। কেউ যখন আমার পরিচয় করাচ্ছে না, আমি নিজেই আপনাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরা অন করে নিন, পরে আবার আমি বলতে পারবো না। একবার বলবো, পরে শুনতে হলে মোবাইলের রেকর্ড অন করে নেবে। এখন এবং মনোযোগ সহকারে শুনে নেবেন। আপনাকে আমরা চিনি ম্যাম, তাহলে আর পরিচয়ের কি প্রয়োজন? আর এটা তো একভাবে, আজ থেকে আরেকভাবে চিনবেন। আর আমার কথার মাঝখানে কথা বলবেন না। তাহলে পরিচয় দিয়ে দিই, আপনাদের স্যারের একমাত্র স্ত্রী আমি। আপনাদের স্যারকে কিডন্যাপ করে বিয়ে করার জন্য আপনাদের দাওয়াত দিতে পারিনি। পরে অনুষ্ঠান হলেও অবশ্য দাওয়াত পাবেন। নুসরাত বুক ফুলিয়ে কথা বলা শেষে সবার দিকে তাকালো। সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি ভাই, হাততালি দিন। এত বড় সুসংবাদ দিলাম আপনাদেরকে, আপনারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? ক্লিপ ক্লিপ ক্লিপ। নুসরাত হাততালি দিয়ে দেখালো হাততালি কিভাবে দিতে হয়। সবাই হাঁ করে তাকিয়ে হাততালি দিল। আরও শেষে নুসরাতকে টেনে নিয়ে নিজের সাথে নিয়ে গেল। নুসরাত পেছন ফিরে তাকিয়ে বলল, আমার জামাইকে কংগ্রেস বলুন। আরে আপনারা তো দেখছি কোনো কাজের না, শুধু মুখ দেখা ছাড়া। সবগুলোকে আমি ছাঁটাই করব। এজন্য ব্যবসার কোনো উন্নতি নেই। আমি এসে গেছি, এখন উন্নতির ওপর উন্নতি হবে।
আরশ মুখ চেপে ধরল। তারপরও নুসরাত চিৎকার করে কথা বলল, যা উপর থেকে ভূ ভূ শব্দ আকারে শোনা গেল। ক্যামেলিয়া খেলা শেষ করে জাইন আর ইসরাতের কাছ থেকে বিদায় নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হলো। হাজারবার বিদায় নিয়ে তার বিদায় নেওয়া শেষ হলো না। শেষবারের মতো বিদায় নিয়ে ইসরাতের গালে চুমু খেয়ে চলে গেল। ইসরাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল ক্যামেলিয়ার দিকে। ক্যামেলিয়া দৌড়ে এলিভেটরের ভেতরে চলে গেল। ইসরাতের দিকে একবার ফিরে ফ্লাইং কিস দিল। এলিভেটর বন্ধ হওয়ার আগ পর্যন্ত ক্যামেলিয়া হাত নাড়িয়ে বিদায় নিল। ইসরাত অ্যাপার্টমেন্টের দরজা লাগিয়ে পেছনে ফিরে তাকাতে দেখলো তার ল্যাপটপ নিয়ে এসে দাঁড়িয়ে জাইন। মৃদু চিৎকার করে গিয়ে জাইনের হাত থেকে ল্যাপটপ নিতে হাত বাড়ালো। জাইন ল্যাপটপ দিল না, ওপরের দিকে তুলে রাখলো। ইসরাত লাফ মারতে গিয়েও লাফ মারল না, পরে নিজে পায়ে ব্যথা পাবে। এক পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাত বাড়ালো ল্যাপটপ নেওয়ার জন্য। জাইন এক হাত উপরের দিকে করে ল্যাপটপ ধরে রাখলো। ইসরাত হাত বাড়িয়ে নিতে চাইলো, তার হাত পৌঁছালো না। বিরক্ত হয়ে গিয়ে সোফাতে বসলো। জাইন এসে পাশ ঘেঁষে সোফাতে বসলো। ল্যাপটপের শাটার খুলতে খুলতে বলল, পাসওয়ার্ড। ইসরাত কথা বলল না। জাইন ইসরাতের দিকে তাকিয়ে মনে মনে কিছু শব্দ গুনে মারল। মারতেই খুলে গেল। ইসরাত বাঁকা দৃষ্টিতে তাকালো জাইনের দিকে। জাইন কিবোর্ডে হাত চালাতে চালাতে ইসরাতের দিকে একবার তাকিয়ে চোখাচোখি করে নিল। ইসরাত চোখ বুজে সোফায় শুয়ে পড়েছে। জাইন ধীরে ধীরে কিবোর্ড চাপতে লাগলো যাতে শব্দ না হয়। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলো ইসরাত সোফা থেকে পড়ে যাচ্ছে। হাত বাড়িয়ে মাথা ধরে টেনে নিয়ে তার দিকে আনলো। ইসরাতের মাথা সোফার উপর রেখে বালিশ নিয়ে আসলো। এভাবে বালিশ ছাড়া ঘুমালে পরে ঘাড় ব্যথা হয়ে যাবে। ইসরাতের মাথার নিচে বালিশ দিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে দিল। হিটার অন করে দিল যাতে ড্রয়িং রুম গরম হয়ে যায়। আলগোছে ইসরাতের চুলে হাত দিতে গিয়েও হাত সরিয়ে নিল। ইসরাতের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ল্যাপটপের দিকে। নুসরাত আরশের কেবিনের চারিদিকে একবার ঘুরে তাকালো। চারিপাশ গ্লাস দ্বারা আবদ্ধ। টেবিলের কালার কালো আর গোল্ডেনের মিশেলে। নুসরাতের কাছে সুন্দর মনে হলো। মনে মনে একটু প্রশংসা করে নিল, চয়েস ভালো আছে শালার। সোফার উপর বসে ভাবতে লাগলো আরশকে কিভাবে বাস দেওয়া যায়। ব্যবসার মাল এদিক সেদিক করে দিলে কেমন হয়? না না, এতে আমারই লস, কারণ আমার বাপেরও ব্যবসা। এটা লস করানো যাবে না, অন্য কিছু ভাবতে হবে। কিছু ভেবে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে কল করলো ইরহামকে। ফোন উপাস থেকে পিক করার পর নুসরাত ফিসফিস করে ইরহামকে কিছু বলল। ভাইয়া দেখলে দুজনকে ছেড়ে কথা বলবে না। কে বলেছে ছেড়ে কথা বলতে? আমি তো চাই জড়িয়ে ধরে কথা বলুক। ইরহাম বিরক্ত হয়ে ফোন রেখে দিল। নুসরাত আরশের দিকে তাকালো, যে কপালে ভাঁজ ফেলে ফাইল ঘাটছে। কেবিনের বাইরে থেকে নখ ভেসে আসলো। আরশ ফাইল থেকে চোখ তুলে বলল, কামিং। দরজা ঠেলে ভেতরে আসলো রুবা। রুবাকে হঠাৎ এখানে দেখে আরশের চোখ কপালে উঠে গেল। রুবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মিসেস রুবা, কি মনে করে এখানে? কোনো প্রয়োজন? নুসরাত রুবাকে দেখে মোটেও বিচলিত হলো না। এক পায়ের উপর আরেক পা তুলে বসলো। পা দিয়ে মেঝেতে ঠক ঠক শব্দ করলো। ইনোসেন্ট মুখ বানিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকলো। স্যার, আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি কখন আপনাকে ডেকে পাঠালাম? নুসরাতের পা থেমে গেল। আরশ নুসরাতের দিকে একবার শান্ত চোখে তাকিয়ে রুবার দিকে তাকালো। নুসরাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। ও, ভুলে গিয়েছিলাম, এই ফাইলটা দেওয়ার জন্য ডাকিয়েছিলাম আমার ম্যাডামকে দিয়ে। নুসরাত চোখ ছোট ছোট করে নিল। রুবা বের হয়ে যেতে আরশ নুসরাতের দিকে এগিয়ে আসলো। নুসরাত বসা থেকে উঠে দাঁড়ালো। আরশকে তার দিকে শান্ত চোখে তাকাতে দেখে আরশের পায়ের সাথে তাল মিলিয়ে পেছনের দিকে গেল। নুসরাত সোফার পেছন দিকে গিয়ে আরশের বসার টেবিলের দিকে গেল। আরশ নুসরাতের দিকে তাকিয়ে নুসরাত যেদিকে গেল সেদিকে গেল। পেছাতে পেছাতে গিয়ে টেবিলের সাথে নুসরাত আটকা পড়ল। আরশও নুসরাতের সামনে গিয়ে দাঁড়ালো। এক হাত দিয়ে নুসরাতকে নিজের হাতের মাঝে বন্দি করে মাথা হালকা ঝুঁকিয়ে নিল। কি? তোর সাথে কিছু করতে ইচ্ছে করছে। কি? কথার উত্তর না দিয়ে আরশ নিজের বুড়ো আঙ্গুল দিয়ে নুসরাতের গালে ঘর্ষণ করল। নুসরাতের সামনের দিকে বের করা দুগোছা চুল কানের পিছে গুজে দিল। কানের কাছে মুখ নিয়ে বলল, আমাদের তো বাসর করা হয়নি এখন। দেন লেটস বিগিন দ্য ওয়েডিং নাইট নাও। কি বলিস তুই? আমার কিন্তু মুড আছে এখন। নুসরাত আরশের বুকে ধাক্কা দিয়ে দূরে সরালো। আরশ শার্টের বোতাম খুলতে খুলতে নুসরাতের দিকে এগিয়ে আসলো। নুসরাত হালকা হাসলো। আমার কোনো সমস্যা নেই বাসর করতে, কিন্তু সমস্যা নেই, তাহলে এক্ষুনি করে ফেল। আরে ভাই, এত অধৈর্য হচ্ছ কেন?
আমাকে কথা শেষ করতে দিন। কি বল? আমার দেনমোহর আগে পরিশোধ করুন, তারপর না হয় বাসর করবেন। দেনমোহর কত টাকা? আপনি জানেন না দেনমোহর কত টাকা? আমি খেয়াল করিনি। এখন বল, টাইম ওয়েস্ট করিস না। ও আচ্ছা, দেনমোহর বেশি না, আপনার এফোর্টের ভেতরে আছেই। আমি আবার ভালো মানুষ, আপনার কথা চিন্তা ভাবনা করে দেনমোহর কমেই রেখেছি। বেশি কথা না বলে অ্যামাউন্ট কত তাড়াতাড়ি বল, আমার বাসর করার টাইম ওয়েস্ট হচ্ছে। এই তো মাত্র। এত লেট করছিস কেন? তাড়াতাড়ি বল। 101 টাকা 53 পয়সা। নয়, হ্যাঁ। এখন তাড়াতাড়ি আমার দেনমোহর পরিশোধ করুন তো, আর আপনার বাসরও করে ফেলুন। এত কম টাকা রাখতে তোকে কে বলেছিল বোন? বুঝতে হবে না কার বোন আমি? আরুষ পকেট হাতড়ে মানিব্যাগ বের করলো। মানিব্যাগ থেকে 120 টাকা বের করে নুসরাতের দিকে এগিয়ে দিল। কি? তোর দেনমোহর? আমার দেনমোহর 101 টাকা 53 পয়সা। আপনি আমাকে 120 টাকা দিয়েছেন, ঠিকঠাক দেনমোহর দিন। নুসরাত 20 টাকা আরুষের দিকে ফিরিয়ে দিয়ে বলল, 100 টাকা আমি রাখছি, আপনি আরো 1 টাকা 53 পয়সা দেবেন, তারপর না হয় আপনার বাসর কমপ্লিট হবে। তার আগে এইভাবে মিঙ্গেল হয়েও সিঙ্গেল হয়ে ঘুরুন। আমি দেনমোহর দিয়েছি এখন, তার মানে আমি এক্ষুনি বাসর করব। এখন তো সম্ভব না ভাই, দেনমোহর তো পুরো শোধ করেননি। আরো কয়েকদিন আপনিও ভার্জিন ঘুরুন, আমিও ঘুরি। আপনি সত্যি কি ভার্জিন তা নিয়ে সন্দেহ আছে আমার। তুই চাইলে চেক করতে পারিস, সুযোগ আছে। নুসরাত শব্দ করে হাসলো। আরুষ শার্টের বোতাম 4টে এর মধ্যে খুলে ফেলেছে। নুসরাতের দিকে এগিয়ে এসে নুসরাতের শার্টে হাত দিতেই নুসরাত হাত সরিয়ে দিল। হাসি কোনোরকম আটকিয়ে বলল, আজ মনে হয় আপনার ভাগ্য আপনার সাথে নেই, আজ আর বাসর হবে না। কেন? পিরিয়ড চলছে। তারপর হা হা করে হেসে উঠল। আরুষের উজ্জ্বল শ্যামলা হাসি হাসি মুখ গম্ভীর হয়ে গেল। নুসরাত হাসতে হাসতে পেট চেপে ধরল, মুখ এক হাত দিয়ে চেপে আরুষের গম্ভীর মুখের দিকে তাকালো। আরুষ তার থেকে দূরত্ব কিছুটা বাড়িয়ে নিয়েছে। কষ্ট করে আপনার শার্টের বোতাম লাগিয়ে নিন। নুসরাত আরেকটু আরুষের দিকে এগিয়ে আসলো। আরুষের বুকের বাঁ পাশে আলগোছে মাথা রাখলো। নরম মাংসপিণ্ডের স্বাভাবিক ধ্বনি নুসরাতের কানে আসলো। ঠোঁটে ঠোঁট চেপে হাসলো নুসরাত। হাত নিয়ে বাঁ পাশে রাখতেই আরুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক গতি কিছুটা অস্বাভাবিক হয়ে গেল। নরম মাংসপিণ্ড উচ্চ ধ্বনি নুসরাতের কানে এসে লাগলো। আরুষের শোনার মতো করে বলল, খেলা শুরু করার আগেই তো আপনি দা এন্ড করে দিচ্ছেন মিস্টার হাজবেন্ড। ট্রাস্ট মি জান, আমি আপনাকে না আপনার হৃদয় নিয়ে খেলবো। গেট রেডি ফর দ্যাট। ইসরাতকে নিয়ে হাঁটতে বের হয়েছে জাইন। চুপচাপ হাঁটছে দুজন। ইসরাতের পা আগের তুলনায় এখন ভালো। কোনো কাকপক্ষীর নড়চড়ের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। জাইন আলগোসে নিজের হাত দিয়ে ইসরাতের হাত ধরে নিল। ইসরাত হাত ছোটানোর চেষ্টা করলো না। হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে আসলো দুজন। সমুদ্রের শীতল বাতাসে ইসরাতের শরীর ঠান্ডা হয়ে গেল। জাইন হাতে চাদর নিয়ে বের হয়েছিল, তা পেঁচিয়ে দিল ইসরাতের গায়ে। নিশ্চুপ চারপাশ, ব্যস্ত নগরী এখন শান্ত হয়ে আছে। শুকনো বালির ওপর জাইন বসলো। ইসরাতকে নিজের পাশ দেখিয়ে দিল বসার জন্য। ইসরাত বসলো জাইনের পাশে যথেষ্ট দূরত্ব রেখে। জাইন দূরত্ব মিটিয়ে ইসরাতের পাশ ঘেঁষে বসলো। ইসরাতের মাথা টেনে এনে নিজের কাঁধে রাখলো। ইসরাত সরানোর জন্য চেষ্টা করলো। জাইন বলল, এভাবে থাকতে ইসরাত দনমন করলো। তারপর চুপ হয়ে পড়ে রইল জাইনের কাঁধে নড়চড়বিহীন। জাইন শূন্য দৃষ্টিতে তাকালো আকাশের পানি। শীতল পরিবেশ ভঙ্গ করে ভেসে আসলো জাইনের অত্যাধিক ঠান্ডা স্বর। নুসরাতের সাথে আমার ভালোই সময় কাটতো ছোটবেলায়। আমি কম কথা বলতাম, নুসরাতও কম কথা বলতো, চুপচাপ শুনতে থাকতো। ওর সাথে আমার বন্ডিংটা ভালো ছিল, জায়ান আরশের চেয়ে। তুমি আর আরশ তো ছিলে এক একটা জিন, শুধু লাফালাফি ঝাপাঝাপি করতে। আরশ তবু আমার কথা শুনতো, কিন্তু তুমি তো কারোর কথাই শোনার পাত্র ছিলে না। একবার রেলিং ধরে লটকাতে তো আরেকবার গ্রিলে উঠে ঝরে পড়তে। এসব এখন কেন বলছেন? ইচ্ছে হলো বলতে। সত্যি বলতে আজকাল তোমার সাথে টাইম স্পেন্ড করতে ভালোই লাগছে। তুমি তো আর কথা বলবে না, আমি বলি। ছোটবেলার কথা একটা স্মৃতিচারণ করি, তুমিও করো স্মৃতিচারণ আমার সাথে। ইসরাত চুপ হয়ে গেল। জাইন কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, নুসরাত বন্ধু হিসেবে পারফেক্ট ছিল, আমার সাথী বলতে পারো ওকে। আগে তো গুলুগুলো ছিল, কথা কম বলতো, কিন্তু এখন চিকন হয়েছে। সাথে এত কথা বলে, বাপরে। আগের আর এখনকার নুসরাতকে দেখলে মনে হয় আকাশ পাতাল তফাৎ। কোনোভাবে বদলে গিয়েছে নাকি অন্য বাচ্চার সাথে? তোমার আগের ক্যারেক্টার এখনকার ক্যারেক্টারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। নুসরাত আমাদের পছন্দ করে না কোনো একটা কারণে। আগে তো ন্যাওটা হয়ে আমার সাথে লেগে থাকতো, আর এখন আমাদের দেখলেই ওর উঁচু নাক আর একটু বেশি উঁচু হয়ে যায়।
এবার ইসরাত শব্দ করে হাসলো। চাদর শরীরে ভালোভাবে পেঁচিয়ে শ্বাস নিল। জাইনও নিল। জাইন এবার ধীরে ধীরে আসল কথায় আসলো। কারোর জন্য কারোর জীবন আটকে থাকে, এটা সম্পূর্ণ ভুল বলাই চলে। আমি মনে করেছিলাম ডেলাকে ছাড়া আমি বাঁচব না। দেখো, ডেলাকে ছাড়া আমি বেঁচে আছি। দিনকালও ভালোই যাচ্ছে। ডেলা ওর লাইফ এনজয় করছে, আমিও করছি। কিন্তু দিন শেষে একটা শূন্যতা মনের ভিতর থেকেই যায়। কেন আমার হলো না? আমার মনে হয়, পরে আবার মনে হয় যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। জাইন আরো কিছুক্ষণ সময় নিল। ইসরাতের দিকে একবার তাকালো, যে নীরব শ্রোতা হয়ে তার কথা শুনছে। কথার মধ্যে টু শব্দ অবধি করেনি। জাইন টেনে শ্বাস ফেলল। আমাদের বিয়ের এখন 6 মাস প্রায়। আমি বলবো না আমি ডেলাকে ভুলে গেছি। ডেলা থাক না আমার মনের গহীন এক কোণে। আমার আচরণের জন্য আমি সরি। আমি ভুল করেছি, তার জন্য মাপ চাচ্ছি। সবকিছু ভুলে আমরা কি নতুনভাবে আবার সবকিছু শুরু করতে পারি? আমি আমার সব ভুল শুধরে নেব। এতদিন শুধু আমি মরিচিকের পিছনে ছোট মরিচিকা ছাড়া কিছুই পাইনি, কিন্তু এখন আমি মরিচিকের পিছনে আর ছুটতে চাই না। আমি আমার ভুল শুধরে যতদিন বেঁচে থাকি তোমার সাথে বেঁচে থাকতে চাই। তোমার সাথে আমি আমার বৃদ্ধ কাল কাটাতে চাই। আর যদি বলে ভালোবাসার কথা, সেটা না হয় তোলা থাক। তুমি আমার ভালো লাগা, মায়া, মোহ, আবেগ হয়ে সারা জীবন আমার হৃদয়ে গহীনে থাকবে। তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারবে ইসরাত? সময় চাই আমার। তোমার যত ইচ্ছে সময় নাও, আমি অপেক্ষায় থাকবো। শীতের সকাল, কুয়াশা চাদরে ভিজে আছে পুরো পৃথিবী। আরও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে রুমের পর্দা দুপাশে মেলে দিল, যাতে সকালে স্নিগ্ধ বাতাস রুমে প্রবেশ করতে পারে। হালকা বাতাসে রুমের পর্দা উঠতে লাগলো। চোখে এসে আলো লাগায় নুসরাত কমফোর্টার দিয়ে মাথা ঘুরে শুয়ে পড়ল। আর ওর শর্টস, ঢিলে ঢালা টি শার্ট, পায়ে জগার্স পরে রেডি হয়ে গেল। রুমের লক খুলে বের হতে যাবে নুসরাত ঢুলে ঢুলে উঠে বসলো। আরশ নুসরাতের দিকে তাকিয়ে বের হতে যাবে। নুসরাত বলল, আমিও যাব। কোথায় যাবি তুই? আপনার সাথে জিমে যাব। কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে ক্যালোরি বেশি হয়েছে, তাই জিম করে ক্যালোরি কমাবো। তুই এভাবে যাবি? তো এতে খারাপ কি? যা, ব্রাশ করে আয়, আমি অপেক্ষা করছি। ব্রাশ জিম থেকে এসে করব। চলুন চলুন, মর্নিং ওয়ার্কে যেতে লেট হচ্ছে, সাথে জিমেও। তাড়াতাড়ি চলুন, দেরি করে ফেলেছেন। নুসরাত আর আরশ বাড়ি থেকে বের হয়ে আসলো। নুসরাত গ্যারেজের দিকে যেতে নিলে আরশ জিজ্ঞেস করলো, ওদিকে কি? ওদিকে গ্যারেজ। তোর কি মনে হয় আমি জানি না ওদিকে কি আছে? আমি বলতে চাইছি ওদিকে কি করতে যাচ্ছিস? গাড়ি বের করতে যাচ্ছি। গাড়ি দিয়ে কি করবি তুই? আরে গাড়ি দিয়ে কি করে আপনি জানেন না? গাড়ি দিয়ে আমরা জিমে যাব। তোকে কে বলেছে আমরা গাড়িতে করে জিমে যাব? গাড়িতে করে না গেলে কি করে যাব? আল্লাহ পা দিয়েছেন না, পাগুলো কি কাজে ব্যবহৃত হবে? আল্লাহর দান করা পা দিয়ে হেঁটে জিমে যাব। ভালো কাজে তো এগুলো ব্যবহার করা হয় না, সব উল্টাপাল্টা কাজে এই পাগুলো আগে ভাগে চলে যায়। এভাবে বলছেন কেন? কিভাবে বলছি? নুসরাত কথা না বলে আরশের পেছন পেছন বাড়ির ভেতর থেকে বের হয়ে আসলো। সারা রাস্তা পুরো শুনশান হয়ে আছে। মানুষ কেন, একটা পোকার দেখা সাক্ষাৎ নেই। আরশ খালি রাস্তা দেখে দৌড়াতে শুরু করলো। আরে আরে, আপনি এই বয়সে এসে বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছেন কেন? পড়ে গিয়ে হাড় গোড় ভাঙলে কে খেয়াল রাখবে আপনার? ধীরে ধীরে দৌড়ান, বুড়ো বয়সে ভীমরতি। বেশি কথা না বলে তাড়াতাড়ি আয় কালি, পরে রেখে চলে যাব। নুসরাত আরশের কথা শুনলো না, ধীরে ধীরে হেঁটে এগিয়ে গেল সামনের দিকে। জিমে পৌঁছানোর পর আরশ ট্রেডমিলে উঠে হাঁটতে লাগলো। নুসরাত ঘুরে ঘুরে জিমের ভেতর দেখতে লাগলো। সব ধরনের জিমের সরঞ্জামাদি ধরে ধরে দেখলো। দেখা শেষে এসে আরশের পাশে দাঁড়ালো। আরশ একবার নুসরাতের দিকে তাকিয়ে সামনের দিকে মনোযোগ দিল। নুসরাত নিজের দিকে আরশের মনোযোগ না পেয়ে গাইগুই করতে করতে বলল, আমরা বাসায় কখন যাব? তোকে এখানে আসতে কে বলেছে? নুসরাত নাক ফুলিয়ে আধ ঘন্টার মতো আবারও আশপাশ ঘুরলো। আরশ ততক্ষণে ট্রেডমিল থেকে নেমে এসছে। আরশ ক্রস ট্রেনারে উঠতে যাবে। নুসরাত বলল, আরে এটা তো আমি পারি, দাঁড়ান আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। নুসরাত পা রেখে উঠে দাঁড়ালো। হ্যান্ডেলে ধরে টান দিয়ে হ্যান্ডেল জায়গা থেকে নড়াতে পারলো না। বোকা হেসে নেমে আসলো। আরশ ভ্রু বাঁকিয়ে তাকিয়ে আছে নুসরাতের দিকে। ইশারা করে বলল, কি দেখালি না? আমি বসে আছি তো দেখার জন্য। আসলে আপনি তো জানেন আমি সহজ কাজ করি না, এটা অতিরিক্ত সহজ কাজ। আর অতিরিক্ত সহজ কাজ এই নুসরাত নিজে করে, নিজের হাতকে কষ্ট দেয় না। আপনি না হয় এই সহজ কাজটাই করুন। আরশ ক্রস ট্রেনারে উঠে হ্যান্ডেলে ধরে টান দিয়ে ব্যায়াম করতে লাগলো। নুসরাত ম্যাট্রেস বিছিয়ে নিচে হাত রেখে শুয়ে পড়ল।
আরশ আরো আধ ঘন্টা পর ক্রস ট্রেনার থেকে নেমে আসলো। রুমাল দিয়ে ঘাম মুছে নিয়ে ম্যাট্রেসে বসলো। হাত বাড়িয়ে নুসরাতের পাশ থেকে পানির বোতল নিয়ে চুমুক বসালো। নুসরাত ততক্ষণে ঘুমে কাদা হয়ে আছে। জিম করতে এসে ঘুমিয়ে জিম করছে, জিমের কি ছিরি? নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়লো আরশ। এক হাতে ভর দিয়ে নুসরাতের মুখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে নুসরাতের নাক চেপে ধরলো। ঘুমের মধ্যে নুসরাত হাঁসফাঁস শুরু করলো। আরশ তবুও নাক ছাড়লো না। নুসরাত চোখ বুজে থেকে হাতে থাপ্পড় মারলো। আরশ হাত সরালো না। নুসরাত আরশের দিকে পাশ ফিরে শুয়ে পড়তেই আরশ নুসরাতের নাক ছেড়ে দিল। আরশ হাতে ভর দিয়ে আরেকটু ঝুঁকে নুসরাতের দিকে তাকালো। ঘুমের মধ্যে কপালে ভাঁজ ফেলে শুয়ে আছে। ঘুমের মধ্যে এত কি ভাবছে যে কপাল কুঁচকে আছে? আরশ নুসরাতের নাকে হাতে স্পর্শ করলো। তারপর গালে বুড়ো আঙ্গুল দিয়ে ঘষলো। থুতনির দিকে ঝুঁকে তাকালো কিছু খেয়াল করে। হালকা লাল রঙের তিল, শ্যামলা হওয়ায় তিলটা আছে বলে বোঝা যায় না। গভীর চোখে তাকালেই দেখা যায়। আগে তো এখানে কোনো তিল ছিল না, কবে হলো এটা? আরশ আরেকটু ঝুঁকতে গিয়ে ঝুঁকলো না। নুসরাতের চোখের দিকে তাকালো। তাকাতেই ধাপ করে নুসরাত চোখ মেলে তাকালো। আরশকে তার দিকে এত ঝুঁকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, কি? তোকে দেখতে পুরো পেতনিদের মতো। এত ভালো করে খেয়াল করলেন আমি যে পেতনির মতো সেটা বুঝে গেলেন। পেতনিকে পেতনি বলবো না তো কি সুন্দরী বলবো? নুসরাত আরশের মুখ নিজের ওপর থেকে ঠেলে সরিয়ে দিল। উঠে বসে আড়মোড়া ভাঙলো। শরীর ম্যাজম্যাজ করছে মাটিতে শোয়ার জন্য। মনে হচ্ছে আপনার পেতনিদের সাথে খুব ভালো সম্পর্ক। ছি, তুই কিভাবে বুঝলি আমার পেতনিদের সাথে একসময় ভালো সম্পর্ক ছিল? যেভাবে পেতনিদের ব্যাপারে বলছেন মনে করলাম পেতনি বিষয়ে পিএইচডি করেছেন। না হলে পেতনির সাথে আপনার গভীর থেকে গভীর প্রেমের বা ভালোবাসার সম্পর্ক ছিল। আরে ব্যাস, তুই তো দেখছি সব বুঝে ফেলেছিস। এককালে আমার এককালই পেতনির সাথে গভীরতম প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু পেতনিটা বুঝলো না আমার প্রেমের ভাষা। আপনার মুখ দেখেই বোঝা যায় ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক থাকতেই পারে না। হলে তো ওইসব পেতনিদের সাথে হবে। নুসরাত ম্যাট্রেস গুছিয়ে উঠে বসলো। উঠে দাঁড়িয়ে আরশের গায়ে ঢলে পড়তে নিয়েও পড়ল না। আরশ নুসরাতের হাত চেপে ধরে সামনের দিকে যেতে যেতে বলল, তোর যে একটা ছোটবেলার প্রেমিক ছিল ওটা কোথায় রে? আরে ও তো এখনো আমার প্রেমিক। আপনি কি ওর সাথে দেখা করতে চান? চাইলে একদিন দেখা করাতে পারি। তোর বিন্দু মাত্র লজ্জা লাগছে না? ছোটবেলার প্রেমিকের কথা স্বামীকে বলছিস, আবার তার সাথে আমার দেখা করানোর কথা কি জোর গলায় বলছিস? ছি ছি। নুসরাত শব্দ করে হাসলো। আরশের কাঁধে নিজের হাত পেঁচিয়ে ধরে বলল, আপনি আমার কিসের স্বামী? আপনি তো আমার একমাত্র ভাই। শেষের কথা বলে নুসরাত হা হা করে হাসতে লাগলো। আরশ পাগলের কথায় কান দিল না। হাত বাড়িয়ে নুসরাতের কাঁধ চেপে নিজের সাথে নিয়ে চলল। গোধূলি লগ্ন, সূর্যের তীব্র রশ্মি এসে পৃথিবীতে পতিত হচ্ছে। সকালবেলা যতটুকু পৃথিবী শীতল ছিল এখন ততটা গরম। গরমে ঘেমে নিয়ে মম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। রিক্সা খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে রিক্সা খুঁজে পেলেও রিক্সাওয়ালারা টাকা বেশি চাচ্ছে, তাই মম সামনের দিকে হাঁটা ধরেছে। সামনে গিয়ে সিএনজি পাওয়া যাবে। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে চোখ গেল পেছনে মমর। অফ হোয়াইট কালারের একটা গাড়ি কখন থেকে তার পিছু পিছু আসছে। মম প্রচুর বিরক্ত হলো। দাঁতে দাঁত চেপে সামনের দিকে এগিয়ে গেল। গত 1 মাস ধরে গাড়িটা তাকে ফলো করছে। কিছুক্ষণ পর পর হর্ন বাজিয়ে বাজিয়ে কান ঝালাফালা করে দিচ্ছে। কথাটা ভাবতেই মমর কানে হর্নের শব্দ ভেসে আসলো। মম আজ ছেড়ে দিল না। এগিয়ে গেল গাড়ির দিকে, হাত বাড়িয়ে গাড়ির কাছে শব্দ করলো। কিন্তু যাকে গাড়ির ভেতর দেখলো তাকে সে গাড়ির ভেতর মোটেও আশা করেনি। লোকটা গাড়ির কাছ নামাতেই মম চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। আজকের দিনটা শুরু ইসরাতের অন্যভাবে হলো। দরজা খুলে বের হতেই জাইন নাস্তা এনে টেবিলে রাখলো। ইসরাত চোখ তুলে তাকাতেই জাইন ইশারা করে বলল খাওয়ার জন্য। ইসরাত পরোটা আর ডিম ভাজি মুখে ঢুকিয়ে নিল। মনে হলো ব্যাটার হাতে রান্না অসাধারণ। রান্নার ক্ষেত্রে এই ব্যাটাকে কেউ হার মানাতে পারবে না। ইসরাত গপাগপ করে খেয়ে সব খাবার সাবার করতেই জাইন এটো প্লেটগুলো নিয়ে কিচেনে চলে গেল। ইসরাত নুসরাতের মোবাইলে কল করলো। নুসরাত কল ধরলো। কি বল? কিছু করছিস? হ্যাঁ করছি। কি করছিস? ওই তো বুড়িকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করছি। বুড়িটার মগজ আজকাল বেশি চলছে। কি করবি তুই? তুই ফোনটা রাখ, প্যাচাল করিস না তো কানের গোড়ায়। নুসরাত ফোন কেটে দিল। ইসরাত কল দিল, আবার ধরলো না। ইসরাত টেনশনে নখ কামড়াতে লাগলো। এ আবার কি করবে?
হাই আল্লাহ, ফোনও ধরছে না। ইসরাত আরশকে কল দিল। আরশ কল না ধরে কেটে দিল। ইসরাতের মনে হলো ভেতরে অস্থির অনুভূতি হচ্ছে, কপালে এই শীতের মধ্যে ঘাম জমল। নুসরাত এর মধ্যে কল দিল। কাজ করে ফেলেছি। কি করেছিস? বুড়ির ব্যবস্থা করে ফেলেছি। এক্স্যাক্ট কি করেছিস সেটা তো বল। এখনো তেমন কিছু করিনি, ভেবেছি করব। এখন ফোন রাখ আর তোর জামাইকে সময়টা দে। টাটা বেবি, পরে কথা হবে। নুসরাত ঝটপট ফোন রেখে দিল। জাইন কিচেনের কাজ গুছিয়ে ড্রয়িং রুমে আসলো। শরীর এখন কেমন? আগের তুলনায় ভালো। বাসায় একা থাকতে পারবে? হুম। তাহলে আমি একটু অফিসে আসি, প্রয়োজনীয় কিছু কাজ ছিল। তুমি চাইলে তোমার ফ্রেন্ডকে কল করে ডেকে নিতে পারো। ইসরাত আবারও মাথা নাড়ালো। জাইন নিজের রুমে গিয়ে রুম লক করে ফেলল। কিছুক্ষণ পরে রেডি হয়ে আসলো। সাদা রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পরেছে। ইসরাত খেয়াল করলো শার্ট জাইনের শরীরের ভাঁজের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। পুরুষালীর শরীরে এই শার্ট দারুণ মানিয়েছে। আসি, তোমার খেয়াল রাখো। ইসরাত মাথা নাড়ালো। জাইন অ্যাপার্টমেন্ট থেকে বের হতেই ইসরাত ক্যামেলিয়াকে কল করলো। হ্যালো ক্যামেলিয়া, আমার রুমমেট অ্যাপার্টমেন্টে নেই, তুমি আসতে পারবে আমার অ্যাপার্টমেন্টে? আরে এটা জিজ্ঞাসার কোনো বিষয়? ক্যামেল এবার আস্তে করে বলল, তোমার রুমে রান্না করে গিয়েছে। ইসরাত বুঝলো না ক্যামেলিয়া কেন এই কথা জিজ্ঞেস করছে তাকে। ইসরাত সহজ গলায় বলল, হ্যাঁ রান্না করে গিয়েছে, কিন্তু এই কথা কেন তুমি জানতে চাচ্ছ? আরে তেমন কিছু না, এমনিতে জানতে চাইলাম। আমার ফ্ল্যাটে একবার আসবে, আমার রুমমেট বাসায় নেই। ক্যামেলিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার কাছে মনে হলো মেঘ না চাইতেই এটা বৃষ্টি। আরে এটা বলতে কল করেছিলে? আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে আসছি তোমার অ্যাপার্টমেন্টে। তাহলে ফোন রাখছি। হ্যাঁ রাখো, আমি আসছি। আধ ঘন্টা পর ক্যামেলিয়া লিওকে নিয়ে ইসরাতের ফ্ল্যাটে আসলো। কলিং বেল বাজাতেই ইসরাত উঠে ধীরে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ক্যামেলিয়া মাথা ঢুকালো দরজার ভেতরে। দরজা ধরে ঝুলে ক্যামেলিয়া ভ্রু নাচিয়ে বলল, ইসরাত বেব, এখন তোমার শরীর কি অবস্থা? বিনিময়ে ইসরাত হালকা হাসলো। ইসরাত, ওই সুন্দর ছেলেটা কখন আসবে? জানি না, চলে আসবে কিছুক্ষণ পর। ইসরাত লিও আর ক্যামেলিয়াকে নিয়ে নিজের রুমে আসলো। ক্যামেলিয়া ইসরাতের সাথে কিছুক্ষণ কথা বলে লিওর দিকে তাকিয়ে বলল, তুমি এখানে মেয়েদের মধ্যে কি করছো? যাও রুম থেকে বের হও। আমাদের মেয়েলি কথার মধ্যে তুমি কি করবে? লিও রুমের বাইরে যেতেই ক্যামেলিয়া পেছন থেকে মোটা একটা ব্যাগ বের করলো। ব্যাগের চেন খুলে দুটো কাচের বোতল বের করলো। হাতে নিয়ে ইসরাতের চোখের সামনে নিয়ে বলল, টাডা। এটা কি? তুমি এই যুগের মেয়ে, এগুলো কি ছিল না? আরে আমি এটা বলি না, এগুলো দিয়ে তুমি কি করবে? আর এগুলো কেন নিয়ে এসছো? ক্যামেলিয়া গলার স্বর বেড়ে গেল। ইসরাতের গলা জড়িয়ে ধরে বলল, আরে বেব, আমরা এগুলো দিয়ে পার্টি করব। আমরা দুজন মিলে খাবো। না ক্যামেলিয়া, এগুলো আমি খেতে পারবো না, এগুলো আমার জন্য হারাম। ইসরাতের কথা শুনে ক্যামেলিয়ার উজ্জ্বল মুখ ধপ করে নিভে গেল। আচ্ছা তাহলে এগুলো আমিই খাবো। তুমি তো আর বসে বসে আমার মুখ দেখবে না। তোমার জন্য অরেঞ্জ জুস নিয়ে আসি, আমার একা একা খেতে খারাপ লাগবে। ইসরাত আর কিছু বলল না। ক্যামেলিয়া হাতে নিচে করে একটা অ্যালকোহলের বোতল নিয়ে ইসরাতের রুম থেকে যেতে লাগলো। তুমি অ্যালকোহল নিয়ে যাচ্ছ কোথায়? ক্যামেলিয়া চোরের মতো মুখ লুকিয়ে ইসরাতের দিকে তাকালো। আমতা আমতা করে বলল, আরে আমি তো এক প্লেট ড্রিঙ্কস কিচেনে তোমার জন্য অরেঞ্জ জুস বানাতে বানাতে খেয়ে ফেললাম। ক্যামেলিয়া বোকা হাসলো হে হে করে। রুমে দরজা খুলে আলগোছে অ্যালকোহল নিয়ে বের হয়ে গেল। কিচেনে গিয়ে ইসরাতের জন্য অরেঞ্জ জুস বানিয়ে নিয়ে আসলো। নুসরাত গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। আরো শেষে নুসরাতের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি এমন চিন্তা করছিস? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? তেমন কিছু না, বলুন কি বলবেন। বাসায় যাবো, চল। নুসরাত আর আরশ একসাথে কেবিন থেকে বের হয়ে আসলো। গাড়িতে উঠে চুপচাপ ড্রাইভ করতে লাগলো নুসরাত। আরশ কিছুক্ষণ পর পর নুসরাতকে দেখতে লাগলো। বিড়বিড় করলো, এর আবার কি হলো? আজ এত চুপচাপ। বাড়িতে এসে নুসরাত কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে গিয়ে আরশের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। গোসল করে বের হয়ে আসলো নুসরাত। খাবার টেবিলে বসে চুপচাপ খেতে লাগলো। ইরহাম এসে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করলো। নুসরাত কথার উত্তর দিল না। ইসরাত বেব, চাটা টেস্টেড, খেয়ে বলো কিরকম হয়েছে। ইসরাত হালকা হেসে ক্যামেলিয়ার কাছ থেকে জুস নিল, নিয়ে হালকা চুমুক দিল। ক্যামেলিয়া ইতিমধ্যে 2 গ্লাস মদ খেয়ে ফেলেছে। এটার টেস্ট এরকম অদ্ভুত কেন? আরে বুঝতে হবে না, এটা কে বানিয়েছে? এটা আমি বানিয়েছি, তাই টেস্ট অন্যরকম। এই ক্যামেলিয়া যাই করে তার টেস্টই বদলে যায়। খাও তো, বেশি কথা বলো না। ইসরাত আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে ফেললো। ক্যামেলিয়া 2-3 গ্যাপ খেয়ে পাগলের মতো ঢুলতে লাগলো।
এবং অদ্ভুত কথাবার্তা বলতে লাগলো। লিও এসে এই অবস্থা দেখে ইসরাতকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ক্যামেলিয়ার? অ্যালকোহল পান করেছে। লিও মাথায় হাত দিল। ক্যামেলিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, এইখানে আর থাকা যাবে না। ইস রাইট, কিছুক্ষণ পরও এক্সট্রিম লেভেলের পাগলামি করবে। আমার ক্যামেলিয়াকে নিয়ে আমার ফ্ল্যাটে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রাখতে পারবে। ইসরাত মাথা নাড়ল। লিও ইসরাতের থেকে বিদায় নিয়ে ক্যামেলিয়াকে ধরে ধরে নিয়ে চলে গেল। লিও আর ক্যামেলিয়া যাওয়ার 5 মিনিট পর হঠাৎ ইসরাতের মাথা ঘুরঘুর করতে লাগলো। জাইন আরো কিছুক্ষণ পর আসলো। এসে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ইসরাতের রুমের দিকে আসলো।